আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদেই আছো। সামনে আমাদের বিশেষ মূল্যায়ন পরীক্ষা 2। পরীক্ষার জন্য নিশ্চয়ই তোমরা ভালোভাবে পড়াশোনা করছো এবং প্রস্তুতিও নিচ্ছ। আজকে আমাদের পাঠ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা। তাহলে আসো আমরা বই খাতা নিয়ে বসে পড়ি। এখানে দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, গ্রামীণ দৃশ্য। এবং এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কৃষকেরা মাঠে কাজ করছে। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য ফসল উৎপাদন করে এবং আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করে। তারা শুধু যে কৃষিকাজ করে, পরিশ্রম করে তারা ফসল ফলায় তাই নয়, তারা এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কি করছে, কাবাডি খেলে কিংবা বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে নিজেদের দক্ষতাও কিন্তু প্রমাণ করছে। তাহলে আজকে আমরা আমাদের পাঠ বিশ্লেষণ করতে পারি। আজকে আমাদের পাঠ সাহিত্য কণিকা। এখানে দেখা যাচ্ছে একটি গ্রামীণ কৃষক যে হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে যে গ্রামীণ ছেলেটি লাঠি খেলায়ও কিন্তু সমান পারদর্শী। তাহলে এখান থেকে আমরা পাঠ ঘোষণা করতে পারি। আজকে আমাদের পাঠ রূপাই লিখেছেন কবি জসীমউদ্দীন। আমরা কি জানতে পারবো? কবি জসীমউদ্দীন সম্পর্কে জানতে পারবো। রূপাই কবিতার মূলভাব বিশ্লেষণ করতে পারবো এবং মূলভাব সম্পর্কে আমরা লিখতেও পারবো। গ্রামীণ মানুষের জীবন সম্পর্কে জানতে পারবো। গ্রামের কৃষিজীবী মানুষের জীবন সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসতে পারবো এবং প্রাচীন বাংলার প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ সম্পর্কে জানতে, বলতে এবং লিখতেও পারবো। কবি জসীমউদ্দীনের জন্ম পরিচয় এবং কর্মজীবন বিশ্লেষণ করলে আমরা দেখি, কবি জসীমউদ্দীনকে আমরা কি বলতে পারি? কবি জসীমউদ্দীনকে আমরা বলতে পারি পল্লী কবি। এখন তার পল্লী কবি বলার কারণটা কি? কারণ তার কবিতার মধ্যে তিনি পল্লীর মানুষের জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা নিয়ে তিনি কবিতা লিখেছেন। তিনি এমন একজন কবি যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং পল্লীর সন্তান হিসেবে তিনি ঐতিহ্য সূত্রে পল্লী সাহিত্যের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত। পরিবেশ এবং কর্মসূত্রে তিনি জীবনের একটা বড় অংশ পল্লীতেই কাটিয়েছেন। কিন্তু শিক্ষাসূত্রে তিনি নাগরিক মনন চিন্তার অধিকারী। পল্লীর মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা নিয়েই তিনি কবিতা রচনা করেছেন। বহু গ্রাম্য কবির কাব্যপংক্তি, বহু গ্রাম্য শব্দ এবং উপমা তিনি ব্যবহার করেছেন। তাই বলে তিনি কিন্তু গ্রাম্য কবি নন। কবি জসীমউদ্দীনের জন্ম 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। শিক্ষা 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এমএ পাস করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরে সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্র থাকাবস্থায় তার কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয় এবং সেটা পাঠ্যভুক্ত করা হয়। তার সাহিত্যকর্ম বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো তিনি কাহিনী কাব্য লিখেছেন, নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাট। কাহিনী কাব্য বলতে গেলে বোঝা যায় কি, যে কবিতাগুলো কাহিনী আকারে লেখা হয় এবং সেটার বিস্তৃতি অনেক বড়। কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, নাটক বেদের মেয়ে, উপন্যাস বোবা কাহিনী। এছাড়া তিনি শিশুদের জন্য লিখেছেন
তিনি তার শিশুস্থ রচনা হাসু এক পয়সার বাঁশি ডালিম কুমার। তিনি গানের সংকলনও করেছেন রঙ্গিলা নাইয়ের মাঝি। তিনি অনেকগুলো পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি পেয়েছেন এবং বাংলাদেশ সরকারের 21 পদক লাভ করেন। তার উপাধি হচ্ছে পল্লী কবি। তিনি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমরা আমাদের পাঠে চলে আসি। রূপাই কবিতাটি আমি আবৃত্তি করছি, তার সাথে আমি তোমাদের কাছে কবিতাটি বিশ্লেষণ করে দিচ্ছি। রূপাই লিখেছেন কবি জসিমউদ্দিন। এই গাঁয়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসে রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু দুকান সরু, গা কানি তার শাওন মাসের যেন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল, বিছলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, কচি দানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, কালো ছেলের কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি, জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, সোনায় যে জন সোনা বানায় কিসের গরব তার, রং পেলে পাই করতে পারি রামধনুকের হার, কালো যে জন আলো বানায় বুলায় সবার মন, তারই পদ রজের লাগি লুটায় বৃন্দাবন, সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক, যে কালো তার মাটির ধান, যে কালো তার গাঁও, সে কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও, আঁকড়াতে তার বাঁশের লাঠি সবার মানে মানি, খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি, জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সন্দীপের যেন সকল কাজেই লাগে, বুড়োরা কয় ছেলে নয় পাগাল লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, যদিও রূপা নয়ক রূপাই, রূপার চেয়েও দামি, এককালেতে ওরই নামে সব গাঁ হবে দামি। তাহলে এই কবিতায় দেখো আমাদের পল্লী কবি জসিমউদ্দিন যে রূপাইকে নিয়ে কবিতা লিখেছেন, সেই রূপাই যেন গ্রামের একজন সাধারণ সহজ সরল ছেলে, সেখানে তিনি গ্রামীণ শব্দগুলো কি করেছেন ব্যবহার করেছেন। পাঠ বিশ্লেষণ করতে গেলে দেখা যায় এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল, অর্থাৎ এখানে একজন গাঁয়ের চাষার ছেলের কথা বলা হচ্ছে যার চুল লম্বা। লম্বা মানে কি, তখনকার সময়ে ছেলেরা ঘাড় পর্যন্ত চুল রাখতো। কালো মুখে কালো ভ্রমর কিসে রঙিন ফুল, তার গায়ের রং কালো। কেন কালো? কৃষকের গায়ের রং কালো হওয়ার কারণ কি? তাহলে কেন? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে তারা আমাদের জন্য কিন্তু ফসল ফলায়, সে পরিশ্রমে তাদের গায়ের রং কি হয়ে যায়, রোদে পুড়ে কালো হয়ে যায়। তো এই কালো রংটা ভ্রমরের কালো রঙের সাথে তুলনা করা হয়েছে। ভ্রমর মানে ভোমরা, যেন সেই কালোর মধ্যে এমন একটা সৌন্দর্য আছে যেটা রঙিন ফুলকেও হার মানায়। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। তাহলে রূপাইয়ের গায়ের রং হচ্ছে কালো, কিন্তু কাঁচা ধানের পাতার মধ্যে যে সজীব সবুজ সতেজ রূপটা আছে, তেমনি রূপাইয়ের মুখের মায়াটাও হচ্ছে সেরকম কোমল সজীব। যেন মনে হচ্ছে যেন যে নবীন তৃণ, অর্থাৎ নতুন চারার যে রূপ, সেটাই যেন রূপাইয়ের গায়ের রঙের সাথেই মিলে যায়।
জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু। তাহলে জালি লাউ মানে কি? কচি লাউ। গ্রাম বাংলা একটা সাধারণ সবজি হচ্ছে কি? লাউ। সে লাউয়ের ডগার মতো, অর্থাৎ যে লতানো যে এই উদ্ভিদটি, এই তার লতানো গঠনের সাথে রূপাইয়ের বাহুর তুলনা করেছেন কবি এখানে, যেন বাহুগুলো ও জালি লাউয়ের ডগার মতোই সরু। গা খানি তার শ্রাবণ মাসের যেন তমাল তরু, এবং তার গাটা হচ্ছে কিসের মতো? তমাল গাছের মতো। তরু মানে হচ্ছে গাছ, তমাল গাছের মতোই তার গা। এবং বাদল দোয়া মেঘে কেগো মাখিয়ে দিচ্ছে তেল, বিছলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। বৃষ্টি স্নাত, অর্থাৎ বৃষ্টি দোয়া শরীরে, অর্থাৎ গায়ে যেমন একটা সজীব সতেজ রূপ থাকে, তার মধ্যে যেমন বিজলি চমকে যে বিজলি, যেন বিদ্যুতের আলো পড়ে সেখানে কি হচ্ছে? বিজলি চমকায়, তেমনি সেরকমই রূপাইয়ের গায়ের রঙের মধ্যে এরকম একটা রং কবি দেখতে পেয়েছেন। কচি ধানে তুলতে চারা, হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। তাহলে কচি ধানের চারা তুলতে গেলে কৃষকের মনের মধ্যে যে ভবিষ্যৎ ফসলের পাওয়ার সম্ভাবনার আনন্দে যে তাদের চোখে মুখে যে আনন্দটা ফুটে ওঠে, তেমনি রূপাইয়ের মুখের মধ্যে সারাক্ষণই একটা আনন্দের হাসি লেগেই থাকে। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। তাহলে কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি মানে কি? কোনো কিছু দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? আমাদের চোখ। সেই চোখের তারারন্ধ্র রং হচ্ছে কি? কালো। সেই তারারন্ধ্রের মধ্যে দিয়ে আমরা কিন্তু পুরো বিশ্বকে দেখতে পাই, অর্থাৎ সব কিছুই আমরা কিন্তু দেখি। তেমনি আমরা যে কালি দিয়ে আমরা কেতাব কোরআন লিখি, সেই কেতাব কোরআনের কালির রঙও হচ্ছে কি? কালো। সেই রঙকে, রূপাইয়ের গায়ের রং যেহেতু কালো, সেখানে রূপাইকেও এখানে কিন্তু কবি অবহেলা না করার জন্যই বলেছেন। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। তাহলে কালো কৃষকদের শ্রমে কি করেছে? সভ্যতার ইতিহাস তৈরি হয়। যেহেতু কৃষকের ওই রূপাই, কৃষকের ছেলে রূপাই, সেই তার গায়ের রং কালো, কিন্তু সেই কালো রং দিয়ে সব কিছু জয় করে নিয়েছে। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়। তাহলে জনম কালো কেন বলছে? জনম কালো মানে কি? শিশুরা যখন যে মাতৃগর্ভ থেকে আসে, সেটা কিন্তু অন্ধকার থেকেই সেখানে আসে, এবং মৃত্যুর পরেও আমাদের যেখানে আশ্রয় হয়, যেই কবরস্থানে, সেটাও কিন্তু অন্ধকার। সেই কালো রঙে কিন্তু সারা ভুবনে ভরা, এবং এই কালো রঙের চাষির ছেলে তার কালো রং দিয়ে কিন্তু সব কিছু জয় করে নিয়েছে। সোনায় যেজন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে পাই তাই ভাই করতে পারি রামধনুকের হার। তাহলে এখানে সোনা হচ্ছে কি? সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু। মূল্যবান যখন কোনো বস্তু দিয়ে, গুরুত্বপূর্ণ যখন কোনো কিছু তৈরি করার মাঝে কিন্তু কোনো গৌরব নেই, কারণ তারা, যারা স্বর্ণকার, তারা কাঁচা সোনা দিয়ে কাঁচা স্বর্ণ দিয়ে কিন্তু তারা বিভিন্ন স্বর্ণের গহনা তৈরি করে। এখানে এই তার মধ্যে যে গৌরব, তার থেকেও কিন্তু রূপাইয়ের গায়ের রঙের গৌরব কিন্তু কোনো অংশে কম নয়। কারণ রং পেলে, কবি এখানে বলছেন, রং পেলে যে কেউ রামধনুকের হারও কিন্তু গড়ে দিতে পারে। তাহলে রামধনুকের হার মানে কি? রামধনুকের হার তোমাদের শব্দার্থতে আছে, অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কবি এখানে কল্পনা করেছেন রামধনুকের হার। কালোই যেজন আলো বানায়, ভুলাই সবার মন, তারই পদ রজে লাগে লুটায় বৃন্দাবন। তাহলে কালোই যেজন আলো বানায়, তাহলে কালো যে, অর্থাৎ রূপাই,
তার কালো রং দিয়ে সে সারা ভুবনকে যেন জয় করে নিয়েছে, সবার মনকে জয় করে নিয়েছে। এবং তার গায়ের রঙের জন্য কিন্তু তাকে কিন্তু অবহেলা করা যাবে না, কারণ হিন্দু ধর্মে আছে যে বৃন্দাবন অর্থাৎ মথুরার কাছে যে বৃন্দাবনে যিনি শ্রীকৃষ্ণ, তার গায়ের রঙও কিন্তু কালো, কিন্তু তার কালো রং দিয়েই সে কী করেছে, সবার মন জয় করে নিয়েছে। এবং তার পদরাজের জন্য বৃন্দাবনবাসী লুটিয়েও পড়ে। সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক। তাহলে এখানেই স্বর্ণ পিতল শুধু নয়, স্বর্ণ পিতলের রং দিয়েই শুধু সোনার হয়, সোনালি রং নয়, কৃষকের গায়ের কৃষকের অর্থাৎ এখানে রূপাইয়ের গায়ের রংটা স্বর্ণের মতোই উজ্জ্বল, কালো রংটা কিন্তু স্বর্ণের মতোই উজ্জ্বল। কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক, এই কালো রঙের চাষির ছেলে অর্থাৎ রূপাই যেন সবার মন জয় করে নিয়েছে। যে কালো তার মাঠের ধান, যে কালো তার গাঁও, সে কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাঁও। তাহলে মাঠে যে ফসল ফলে সেই ধানের রং যেমন কালো, সে কালো রং দিয়ে কিন্তু সে কালো রঙেই পুরো গ্রামে কিন্তু আলোকিত। এবং সেই কালো রঙের মধ্যে স্নান মানে কি, স্নান করে যেন পুরো গাটাই ফসলে সম্পদে সমৃদ্ধ হয়ে উঠেছে। অর্থাৎ সেই কালো ধান দিয়েই যেন পুরো গ্রামটা কি ফসলে সমৃদ্ধ হয়ে উঠেছে। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি। তাহলে আখড়া মানে কি, যেখানে লাঠি খেলা হয় বা যেখানে গান বাজনা হয় সেখানে আখড়াতে তার বাঁশের লাঠি, সেখানে যে ও লাঠি খেলে, যে সেখানে তাকে লাঠি খেলায় সে এত বেশি দক্ষ অর্থাৎ এত বেশি পারদর্শী যে সবাই তার কাছে কিন্তু হার মানে। খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। সেই শুধু কৃষিকাজই করে না, কিন্তু এখানে সে কৃষিকাজের পাশাপাশি কিন্তু সে ভালো লাঠি খেলায়ও যেমন পারদর্শী, তেমনি খেলাধুলায়ও সে কিন্তু অনেক বেশি কি দক্ষ। সেই তাকে খেলার দলে নেওয়ার জন্য সবার জন্য সবাই তাকে নিয়ে কী করে, টানাটানি করে, কারণ সে যে দলে খেলবে সেই দল অবশ্যই জিতবেই, সেই জন্য তাকে নিয়ে খেলার দলে টানাটানি। জারির গানে তাহার গলা উঠে সবার আগে। তাহলে গানের গলায়ও সে কিন্তু কি অনেক বেশি শ্রেষ্ঠ, কারণ জারির গানের যেখানে হয়, জারি হচ্ছে এখানে শোকগাথা অর্থাৎ কারবালার শোকাবহ ঘটনাগুলোকে নিয়ে যে গাথাগুলো লেখা হয় তাকে বলা হচ্ছে জারি গান। সেই জারি গানের মধ্যে কিন্তু রূপাইয়ের গলার সুর সবার উপরেই উঠে। শাল সন্ধি বেদ যেন সকল কাজে লাগে। তাহলে শাল সন্ধি বেদ, তাহলে শাল গাছ, শ্বেতপদ্ম গাছ এবং বেদ গাছ, এই উদ্ভিদগুলো কিন্তু গ্রামে সব কিছুতেই অর্থাৎ সব এই উপকরণ তৈরিতেই কিন্তু এগুলো ব্যবহার করা হয়। তেমনি এখানে রূপাইকেও কবি একজন উপকারী লোক হিসেবে দেখেছেন, কারণ সে সবার বিপদেই এগিয়ে যায়, সে লাঠি খেলায় পারদর্শী এবং সে খেলার মধ্যে অনেক বেশি দক্ষ, এবং সে যেমন কৃষিকাজে পরিশ্রমী, কৃষিকাজ করে, তেমনি সে অন্যান্য কিছু তো কিন্তু সব কিছুর থেকে এগিয়ে। বুড়োরা কয় ছেলে নয় পাগাল লোহা যেন। তাহলে পাগাল লোহা, বুড়োরা কি বলে তাকে, পাগাল লোহা। পাগাল লোহা মানে কি, ইস্পাত যুক্ত লোহা, অর্থাৎ লোহার মতোই শক্ত তার শারীরিক গঠন, তাকে কোনো কিছুতে হারানো যাবে না। রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন, অর্থাৎ রূপাইয়ের মতো এমন বাপের ছেলে কেউ কখনো দেখেনি। অর্থাৎ রূপাইয়ের শারীরিক গঠন, দেহের রূপ লাবণ্য, তেমনি সে পরিশ্রমী, সে দক্ষ, এবং সে গানের গলার ক্ষেত্রেও কিন্তু সে সকলের কাছেই জনপ্রিয়। তাহলে রূপাইয়ের মতো এমন ছেলে কিন্তু সারা গাঁও কিন্তু একটাও দেখা যায় না।
যদিও রূপা নয় রূপায়, রূপার চেয়ে দামি, এককালেতে ওরে নামি সজ্ঞা হবে নামি। যদিও রূপা নয় রূপায়, তাহলে রূপায় কিন্তু রূপার মতোই দামি, হয়তো ধাতু দিয়ে তৈরি না, সে রূপার চেয়েও কিন্তু অনেক বেশি সে দামি, অর্থাৎ রূপার চেয়েও অনেক বেশি দামি। এবং এই রূপায়ের তার কাজের পারদর্শিতার মধ্য দিয়ে কিন্তু সে সবার মন জয় করে নিয়েছে। তাহলে এই কবিতাটা বিশ্লেষণে আমরা কি দেখতে পেলাম, যে রূপায়ের রূপ বর্ণনা, তার সাথে রূপায়ের চারিত্রিক গঠন, সে কাজে যেমন দক্ষ তেমনি তার ব্যবহারের দিক থেকেও কিন্তু সে সবারই প্রিয়। তাহলে কবি জসীমউদ্দিন রূপায়ের বর্ণনা করতে গিয়ে রূপায়ের একজন চাষার ছেলের বর্ণনা করতে গিয়ে গ্রাম বাংলার সহজ সাধারণ শব্দগুলোর মধ্যে দিয়ে একটি চরিত্রকে এখানে আমাদের কাছে ফুটিয়ে তুলেছে। এখন আমরা আসলে একটু শব্দার্থগুলো জেনে নিই। এখানে আমরা শব্দার্থগুলো দেখি। ভ্রমর, এবার কি আমরা পেয়েছি ভ্রমর। ভ্রমর হচ্ছে কি মৌমাছি বা ভোমরা। শাওন, শাওন শব্দের অর্থ হচ্ছে কি শ্রাবণ মাস। পদরজ, পদরজের লাগে লুটায় বৃন্দাবন, তাহলে পদরজ শব্দের অর্থ হচ্ছে কি পায়ে ধুলা। উজ্জ্বল, উজ্জ্বল তাহার গাম, তাহলে উজ্জ্বল রং। উজ্জ্বল রঙকে এখানে বলা হচ্ছে কি গ্রামীণ শব্দ হিসেবে উজ্জ্বল। তারপর পাগাল লোহা যেন, পাগাল, পাগাল শব্দের অর্থ হচ্ছে কি ইস্পাত। আমরা যদি পাঠের মূলভাবে আসি তাহলে দেখা যাবে কি এই রূপাই কবিতাটি নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে। আর এই অংশটুকু রূপাই কবিতা শিরোনামে এখানে বইয়ে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যম অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়ই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু দুখানি লাউয়ের কচি ডগার মতো বলে কবি মনে করেন। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এই কালো কালি দিয়ে কিন্তু সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের কালো, আর এই কালো কৃষকেই পৃথিবীর সব কিছু জয় করেছে। এখানে কালো কৃষকটি আঁকড়াতে বা জারির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। তাহলে তোমরা আজকের পাঠ নিশ্চয়ই বুঝতে পেরেছ। আসো তাহলে আমরা একটু মূল্যায়নে চলে যাই। তোমরা কতটুকু বুঝতে পেরেছ অনেকটু দেখে নিই। মূল্যায়নের প্রশ্নে আসি। মূল্যায়ন প্রশ্ন, কচি ধানের চারা তুলতে গিয়ে চাষি হাসে কেন? চাষি হাসে কেন? আচ্ছা, তারপর আসবে আরেকটা প্রশ্নে। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, কালো ভুবনময় বলতে কি বোঝানো হয়েছে? বলতে কি বোঝানো
কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই যে আমি এখানে দুটো প্রশ্ন তোমাদেরকে লিখে দিয়েছি। এখানে দেখো, কচি ধানের চারা তুলতে গিয়ে চাষি হাসে কেন? তাহলে কেন চাষি হাসে কচি ধানের চারা তুলতে গিয়ে, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং বলতেও পারবে তোমরা এই বিষয়ে। তারপর আমি একটু বলছি যে কচি ধানের, যখন কৃষক কচি ধানের চারা তুলে তখন তার মধ্যে কি আছে? সেই কচি ধানের চারাগুলোর মধ্যে দিয়ে সে কিন্তু ভবিষ্যৎ ফসলের সম্ভাবনাটাই কিন্তু সেখানে দেখতে পায়, অর্থাৎ পরবর্তীতে সে আরও অনেক বেশি ফসল পাবে, এই আনন্দে কিন্তু তার মুখে হাসি লেগে থাকে। তেমনি রূপাইয়ের মুখেও কিন্তু সবসময় কি থাকে? আনন্দের হাসি লেগে থাকে। তারপর আছে জনম কালো মরণ কালো, কালো ভুবনময় বলতে কবি কি বুঝিয়েছেন? তাহলে জনম কালো মানে কি? অর্থাৎ এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে, তারপর আমি একটু বলছি। জনম কালো মানে হচ্ছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ মাতৃগর্ভে জন্মগ্রহণ করার আগে যে মাতৃগর্ভ থেকে থাকে সেখানেও কিন্তু অন্ধকার, অর্থাৎ তার অন্ধকার থেকে সে কিন্তু পৃথিবীতে আসে। তেমনি মৃত্যুর পরও যেখানে আমাদের স্থান হয় সে স্থানটাও কিন্তু অন্ধকার। সেই কালো রংটা, অর্থাৎ সেই অন্ধকারের মধ্য দিয়ে কিন্তু আমরা পুরো ভুবনকে কিন্তু আমরা দেখতে পাই, অর্থাৎ আলোকিত রূপেই দেখতে পাই। এখানে রূপাইয়ের গায়ের রং কিন্তু কালো হলেও সেই কালো রং দিয়েই কিন্তু সে পুরো গ্রামের লোকদের মন জয় করে নিয়েছে। তাহলে এখানে মূল্যায়ন আমাদের শেষ হলো। এখন আমরা বাড়ির কাজে আসি। বাড়ির কাজ তোমরা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। বাড়ির কাজ। রূপাইকে রূপার চেয়েও দামি বলা হয়েছে কেন? রূপাইকে রূপার চেয়েও দামি বলা হয়েছে কেন? কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি। কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি। এটা ব্যাখ্যা করো। তাহলে তোমরা শিক্ষার্থীরা তোমরা তাড়াতাড়ি বাড়ির কাজটা লিখে নাও। লিখছি, রূপাইকে রূপার চেয়ে দামি বলা হয়েছে কেন? কালো চোখে তারা দিয়ে সকল ধরা দেখি, ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে তোমরা আজকের পাঠ থেকে নিশ্চয়ই তোমাদের আজকে কবিতার মূলভাব এবং শব্দার্থগুলো ভালোভাবে বুঝে নিয়েছো এবং প্রতিটি প্রশ্নের উত্তরও তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই দিতে পারবে আশা করছি। আর এখানেই আমাদের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।